আসসালামু আলাইকুম। আশরাফ আমিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটা নতুন দলিল লিখতে ক্রেতা বিক্রেতা উভয়ের কোন বিষয়ে নজর রাখা অতি গুরুত্বপূর্ণ। সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি এই বিষয়টিকে জানতে এবং শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে পরিপূর্ণ দেখুন। তো একটি সম্পত্তির দলিল লিখতে হলে দলিল লেখকের কাছে দিয়েই ক্রেতার কাজ শেষ হয়ে যায় না। যদি কখনো ওই জমি নিয়ে কখনো কোনো ঝামেলা বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ক্রেতারই ভোগান্তি পোহাতে হবে। এই জন্য আপনার নির্দিষ্ট 11টি বিষয়ের উপর আপনার নজর রাখতে হবে। তো চলুন প্রথম বিষয়টি জানা যাক। দলিল সম্পাদনকারী আইনের দৃষ্টিকোণ থেকে সাবালক অথবা সুস্থ মস্তিষ্কের কিনা। দাতা বা বিক্রেতা আইনের দৃষ্টিকোণ থেকে সুস্থ মস্তিষ্কের বা সাবালক কিনা, এটা অবশ্যই জেনে রাখতে হবে। তো দ্বিতীয়টা হচ্ছে দলিলের ধরন কি, মানে একটা দলিলের বিভিন্ন রকম ধরন হতে পারে, যেরকম ছাপ করা দলিল, হেবা দলিল, দানপত্র দলিল, বায়না দলিল। ধরনের আপনি দলিল করতেছেন সে বিষয়ের ওপর অবশ্যই নজর রাখতে হবে। তৃতীয় নাম্বারটি হচ্ছে যে ক্রেতা জমি ক্রয় করতেছে ওই জমির প্রস্তাবিত মূল্য বা যতটুকু জমি কিনতে ক্রয় করতেছে ওই অতটুকু জমির পরিমাণ দলিলে উল্লেখ আছে কিনা সে বিষয়ে মানে দলিলে উল্লেখ করতে হবে। চতুর্থ হচ্ছে পক্ষর পরিচয় তথ্য। এখন আপনি বলতে পারেন যে পক্ষ পরিচয় তথ্য কি? দলিলের গ্রহীতা হলো প্রথম পক্ষ আর দাতা হচ্ছে দ্বিতীয় পক্ষ। উভয় পক্ষের নাম, ঠিকানা, ধর্ম, পূর্ণ ঠিকানা দিলে উল্লেখ করতে হবে। চতুর্থ কি বললাম? পরিচয় তথ্য। এখন বলতে পারেন যে পরিচয় তথ্য কি? পরিচয় তথ্য হচ্ছে প্রথম গ্রহীতা, দ্বিতীয় পক্ষ হচ্ছে দাতা। দাতা গ্রহীতা উভয়ের পূর্ণ নাম, ঠিকানা, ধর্ম, জাতীয়তা সবকিছুর ওই দলিলে উল্লেখ করতে হবে। পঞ্চম হচ্ছে সত্তর বর্ণনা। এখন বলতে পারেন যে সত্তর বর্ণনা কি? সত্তর বর্ণনা হচ্ছে দলিল ভিত্তিতে যদি মালিক হইতে চায় দলিলের পূর্বে দলিলের নাম্বার বা তারিখ, পর্চা, খতিয়ান ইত্যাদি কাগজপত্র লাগবে। 6 নম্বর হচ্ছে জমির মালিক যদি উত্তরাধিকার সূত্রে ওই জমির মালিক হয়ে থাকে তাহলে মূল মালিকের সাথে বিক্রেতার যোগসূত্র কি সেটা নিশ্চিত করা বা সেটা যাচাই করে দেখা। 7 নম্বর হচ্ছে দলিলে প্রস্তাবিত তফসিল, জেলার নাম, উপজেলার নাম, রেজিস্ট্রি অফিসের নাম, মৌজার নাম, জেল নং, দাগ নাম্বার ইত্যাদি বিষয় দলিলে অবশ্যই পরিপূর্ণভাবে উল্লেখ করতে হবে। জমি শ্রেণী বা আগত খতিয়ানের সাথে দাগ নাম্বার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল আছে কিনা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হবে এবং তফসিল লেখার সময় প্রত্যেক দাগ নাম্বারে মোট কতটুকু জমি আছে সেগুলো উল্লেখ করতে হবে, নতুবা বিক্রেতা পরবর্তীতে সমস্যায় পড়তে পারে। 8 নম্বর আছে যে ক্রেতা যে জমি ক্রয় করতেছে সেই জমি চৌহদ্দি ঠিক আছে কিনা, অর্থাৎ তার জমির পূর্ব পাশ, পশ্চিম পাশে, উত্তর পাশে জমির মালিকের নাম অবশ্যই ওই দলিলে উল্লেখ করতে হবে। এক কথায় চৌহদ্দি সঠিকভাবে করতে হবে। 9 নম্বর হচ্ছে জমি বিক্রেতা বা দাতা দলিলের প্রথম পৃষ্ঠার উপরের ডান পাশে স্বাক্ষর করবে। আর যদি নিরক্ষর হয় তাহলে তার আগে তার নাম লিখতে হবে, নাম লেখার পরে সে টিপসই করবে। অবশ্যই টিপসই নামের উপরে টিপসই করতে হবে। 10 নম্বর হচ্ছে বিক্রেতা দলিলের শেষ পৃষ্ঠায় নিচে যে জায়গায় তার নিজের নাম স্বাক্ষর করবে ঠিক তার নিচে ওই দলিল লেখকের নাম সহ নামে স্বাক্ষর করতে হবে, অর্থাৎ আরও একজন শনাক্তকারী দিয়ে স্বাক্ষর করতে হবে। একজন দুইজন সাক্ষী অবশ্যই রাখতে হবে। বিক্রেতার পক্ষে একজন শনাক্তকারী হিসেবে স্বাক্ষর থাকতে হবে। 11 নম্বর হচ্ছে যে দলিলে কোনোভাবেই ভুল বা কাটাকাটি বা সমাধা করা যাবে না। ভুল বা কাটাকাটি কোনো কারণে যদি হয়ে থাকে তাহলে ওখানে ওই ভুল বা কাটাকাটি করার জন্য দলিল লেখক তার নিচে ব্যাখ্যা অবশ্যই দিয়ে দেবে, ব্যাখ্যা লিখতে হবে। এছাড়াও ক্রেতা সবচেয়ে বেশি যে বিষয়টির উপর খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বিভিন্ন জরিপের দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার বা কোনো জায়গায় কোনো ভুল আছে কিনা সেক্ষেত্রে দলিলের ক্রেতার সঠিকভাবে সেটা খেয়াল রাখতে হবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও দেখে যদি আপনারা কিছু জানতে বা শিখে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।